ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে, কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে। কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসনামলে সে করবে না। এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটার বা এক্স গ্রহণ করার পর থেকেই সমস্ত সিইও থেকে আরম্ভ করে সমস্ত ভারতীয়দের লাথি দিয়ে বের করে দিয়েছে। যুদ্ধ করবে, ভারতের সাথে লড়াই করবে। তারা পাকিস্তানকে পরাজিত করেছে, ইংরেজদেরকে পরাজিত করেছে, এরকম আরও কত রকম হম্বিতম্বি। কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে রাজি, কে গাজী হবে, কে শহীদ হবে, এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম। কি এমন গোপন কারণে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালো না ভারত? দর্শক, আমরা হয়তো বা মনে করতেছি ভারত আমাদেরকে ভয় পেয়েছে। আসলে কি ভয় পেয়েছে, নাকি আরও ভারত ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে? আর ভারত যে আমাদের থেকে বা বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটা ধ্বংস না করার পর্যন্ত থামবে না, সে বিষয়টি কিন্তু স্পষ্ট আমাদের বুঝতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মেজর দেলোয়ার এবং গোলাম মোল্লা রনি। আমরা যদি আলোচনা আসলে বুঝতে পারবো ভারতের প্ল্যান সামনে কি। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। ৭৫ হাসিনা ও রেহানাকে বাঁচতে দেওয়াতে বাংলাদেশ ৪৯ বছর ভুগেছে। একইভাবে ৫ই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্র নেতাদের ধোঁকা দিয়ে চুপ্পুর ও সংবিধানের অধীনে শপথ নেয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি। তাই বাংলাদেশ তথা বাংলাদেশিদের হাসিনা ও ভারতের প্রেতাত্মার হাতে আর ক্ষতি হতে দেওয়া যাবে না। চুপ্পুকে দ্রুত সরাতেই হবে এবং আজ হোক ও কাল হোক চুপ্পুকে যেতেই হবে। একই সাথে হাসিনার প্রেতাত্মা শক্তি আসিফ নজরুলকেও যেতে হবে। ভারত তার দাসী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার স্বপ্ন বাংলাদেশকে হারিয়ে কুকুর পাগল হয়ে গেছে। গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতকে ১ নাম্বার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারের দেশ বলা হয়েছে। ইউনিভার্সিটি অব মিশিগানেও ভারত সম্পর্কে তা বলা হয়েছে পৃথিবীর অন্যতম মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ হিসেবে। নিউ ইয়র্ক টাইম বলেছে ভারতের জনগণ ফেক নিউজ ক্রাইসিসে ভুগছে এবং তারা মানসিক রোগীতে পরিণত হয়েছে, মানবিকভাবে তারা বিকারগ্রস্ত। এমনকি ভারতের পত্রিকা বিজনেস ইনসাইডার পর্যন্ত বলেছে ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা প্রচারকারী দেশ, মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ। ভারত যেমন গোমূত্র এবং গোবর খাওয়া এবং খোলা স্থানে বাথরুম করার পৃথিবীতে রেকর্ড স্থান দখল করেছে, এহেন অসভ্য কাজে পৃথিবীর অন্য কোনো সভ্য জাতি বা সভ্য দেশের এই রেকর্ড ভঙ্গ করার কোনো ইচ্ছা তাদের নেই। একইভাবে ভারত মিথ্যা প্রোপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারে হিটলারকে এবং ইসরায়েলকে অতিক্রম করে গেছে। তবে প্রোপাগান্ডার বা মিথ্যা সংবাদ প্রচারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা নিজেরা, তাদের নিজের জনগণেরা মিথ্যার সাগরে ডুবে যায়। এমন একটা সময় আসে যে জনগণ কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তারা নিজেরাই বুঝতে পারে না এবং তা নিজেদের মাঝখানেই একটা বিশাল ক্ষতি ডেকে আনে এবং সমাজে ভাঙন সৃষ্টি হয়। আগামী এপ্রিল ২০২৫-এ ভারতের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণহত্যাকারী এবং জঙ্গি মোদি এবং তার দল বিজেপি এই মিথ্যা প্রচারণায় মেতেছে। কারণ তারা এই মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে অন্ধ করে দিয়ে ভোট পেতে চাচ্ছে। কারণ মূর্খ অসভ্য বেশিরভাগ জনগণ
উগ্র হিন্দুরা মনে করছে যে এই মিথ্যা প্রচার সংবাদে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা, তার মাধ্যমে মোদি কোনো ভালো বা উত্তম কাজ করছে। কিন্তু তারা বুঝতে পারছে না এই মোদি ভারতকে টুকরা টুকরা করতে যাচ্ছে। ভারতের সামনে মহাবিপদ। সর্বশেষ সম্বল তাদের দুঃস্বপ্ন বাংলাদেশকে হারিয়েছে। এর মাঝখানে তারা প্রোপাগান্ডা করছিল যে ট্রাম্প আসলে বোধহয় ভারতের ভাগ্য খুলে যাবে এবং ট্রাম্প ভারতকে সাহায্য করবে বাংলাদেশকে আবার ফিরে পেতে। ট্রাম্প আসুক বা না আসুক তাতে বাংলাদেশিদের কোনো মাথা ব্যথা নেই। এই দেশ বাংলাদেশিদের, রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ দ্বিতীয়বারের মতো। সুতরাং বাংলাদেশি জানে কি করে নিজের স্বাধীনতা ধরে রাখতে হয়, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। তার ট্রাম্প থাকুক আর না থাকুক কিছু আসে যায় না। তবে একটি কথা বলে রাখি, ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে, কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে। কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসনামলে সে করবে না। এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটার বা এক্স গ্রহণ করার পর থেকেই সমস্ত সিইও থেকে আরম্ভ করে সমস্ত ভারতীয়দের লাথি দিয়ে বের করে দিয়েছে। এবং ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভারতীয়দের জন্য, ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয়দেরকে বের করে দেবে। তাতে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন, সেই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট রাস্তা বন্ধ হয়ে যাবে। একই সাথে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আদানি যুক্তরাষ্ট্রে $253 মিলিয়ন ঘুষ দিয়ে যে কেলেঙ্কারি সৃষ্টি করেছে তাতে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও হয়তোবা জারি হয়েছে। আর আদানি মানেই হচ্ছে মোদি, কারণ আদানির ব্যবসায় 80% ইনভেস্টমেন্ট হচ্ছে মোদির। সুতরাং এই মোদি এবং আদানি এখন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত শত্রুতে পরিণত হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতকে আর বিশ্বাস করছে না। তারা ভারতকে শত্রুর চোখে দেখছে, কারণ তারা দুঃসাহস দেখিয়েছে কানাডা যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিককে হত্যা করতে। সাউথ ইস্ট এশিয়াতে ভারত এখন একা এবং নিঃসঙ্গ। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যেই অবস্থা চলছে তাতে বাংলাদেশ দ্রুত ধনীর দেশ হতে শুরু করবে আর ভারত দ্রুত ফকির হতে চলবে। ভারত সব হারাবে, ভারত হবে নিঃস্ব এবং ভারত হবে খণ্ড খণ্ড। কারণ বাংলাদেশের মানুষ আর ভারত যেতে চায় না। বাংলাদেশে ভারতের আমদানি অনেকাংশে বন্ধ হয়েছে, তাতে বাংলাদেশিরা নিজস্ব উৎপাদনে মনোযোগ দিবে এবং বাংলাদেশের অর্থ ভারতে যাবে না, তাতে বাংলাদেশের উন্নয়নের বহু রাস্তা খুলবে। তাই আমরা চাই ভারত আমাদের চিরশত্রু থাকুক। যতদিন পর্যন্ত আমাদের সামনে ভারত মাথা নিচু করে ভদ্রভাবে কথা না বলবে ততদিন ভারতের সাথে আমাদের কোনো আলোচনা নয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত মাত্র 13 দিনের জন্য বাংলাদেশে এসেছিল, তথাকথিতভাবে লোক দেখানোর জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াতে। যখন ভারত দেখেছিল বাংলাদেশিরা নিজেরাই স্বাধীন হয়ে যাবে কোনো সাহায্য ছাড়া, তখন ভারত মনে করেছিল এই বাংলাদেশ যদি নিজেরাই একা স্বাধীন হয়ে যায় তবে বাংলাদেশের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাই মাত্র 13 দিনের জন্য লোক দেখানো সহযোগিতা করতে এসে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই ঔষধ আবিষ্কার করে এবং গত এতটা বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করেছে। তাই বর্তমান উপদেষ্টা সরকারকে, জনতার সরকারকে আমি অনুরোধ করব সরকারিভাবে ভারতের 13 দিনের সাহায্যকে প্রত্যাখ্যান করা হোক অফিসিয়ালি, এবং বাংলাদেশ এবং বাংলাদেশিদের এই নাটকীয় ষড়যন্ত্রমূলক মুক্তিযুদ্ধের 13 দিনের চেতনা থেকে দায় মুক্ত করা হোক এবং ভারতের কাছ থেকে আর কোনোদিন মুক্তিযুদ্ধের
তথাকথিত সাহায্যের নামে বাংলাদেশের লুটের গল্প এই বাংলাদেশের আর শুনতে চায় না। উপদেষ্টা সরকারকে আমি এও অনুরোধ করব যে আপনারা দ্রুত বাংলাদেশ থেকে যত ভারতীয় জনগণ চাকরি করছে বাংলাদেশে এবং টাকা ভারতে পাচার করছে তাদেরকে বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করুন এবং বিতাড়িত করুন। তা শুরু করুন গ্রামীণ ফোন থেকে, গ্রামীণ ব্যাংক থেকে, এবং তার প্রয়োগ করুন সমগ্র বাংলাদেশে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এখনো যুবক যুবতীরা বেকার, তাদের নেই কোনো আয় রোজগার, এবং উচ্চ বাজার ক্রয়মূল্যে জনগণের নাবিশ্বাস উঠেছে। এই মুহূর্তে যত বড় বড় সংস্কারের কথাই বলুন না কেন, মানুষের পেটের খাবারের যদি নিশ্চয়তা প্রদান না করেন তাহলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। উপদেষ্টা সরকারকে অনুরোধ করব, আপনার নিজের ঘরের ভিতরেও উপদেষ্টার মাঝখানেও সংস্কার শুরু করুন। আসিফ নজরুল ষড়যন্ত্রের মাধ্যমে ভারতী এবং আওয়ামী প্রেতাত্মার শক্তিতে সে এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে নিজে উপদেষ্টা হয়ে বসেছে এবং ছাত্রদেরকে, শহীদ ছাত্র ছাত্রী জনতাকে এবং বাংলাদেশিদের ক্রমাগত ধোঁকা দিয়ে যাচ্ছে। এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখনো হাজার হাজার মানুষ স্বৈরাচারী হাসিনার অবিচারে জেলবন্দি, এবং হাজার হাজার মানুষের উপরে এখনো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। কিন্তু আসিফ নজরুল স্বৈরাচারী হাসিনার বুদ্ধিতে এই ডিজিটাল নিরাপত্তা আইন তুলছে না বা বাতিল করছে না। জনগণ চায় আসিফ নজরুলকে আইন উপদেষ্টাকে বহিষ্কার করা হোক, এই উপদেষ্টা সরকার থেকে তাকে বহিষ্কার করা হোক। আর নয়তো এই উপদেষ্টা সরকার যদি কলঙ্ক মুক্ত না হয় তাহলে সংস্কার শুরু করতে পারবে না এবং এই জাতিকেও কলঙ্ক মুক্ত করতে পারবে না। বিএনপিকে আমি অনুরোধ করব, আপনারা নিজেদের পরিপক্কতার এবং জ্ঞানের ও দেশপ্রেমের পরিচয় দিন। ধৈর্য ধরে একতার মাধ্যমে এই উপদেষ্টা সরকারকে সাহায্য করুন। বাংলাদেশ একটি ভয়ঙ্কর সময় পার করছে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে। সর্বশেষে পাগলা কুকুর ভারতের কথায় যারা ভয় পাচ্ছেন যে ফেনী বাংলাদেশের চিকেন নেক, সেটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। যারা করতে পারে তারা হুমকি ধামকি দেয় না, তারা করে দেখায়। আপনাদেরকে বুঝতে হবে সমগ্র ত্রিপুরাটাই বাংলাদেশের পেটের ভিতরে, সুতরাং ফেনীকে চিকেন নেক নাম দিয়ে লাভ নেই। বাংলাদেশ চাইলে একদিনের মাঝখানে সমগ্র ত্রিপুরা ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অংশ করে নিতে পারে। কিন্তু আগেও বলেছি, এদের মানুষকে সভ্য এবং মানুষ না করে আমাদের দেশের নেওয়াটা উচিত নয়। আর ত্রিপুরাকে যদি আমরা পেটের ভিতরে খেয়ে ফেলি তাহলে আমাদেরকে মণিপুর এবং মিজোরাম সাহায্য করবে, কারণ তারাও স্বাধীনতা পেয়ে যাবে। আর ওইদিকে চীন এসে শিলিগুড়ির যেই চিকেন নেক, নেপাল এবং বাংলাদেশের মাঝখানে 13 থেকে 17 কিলোমিটার যে জায়গা, সেটাকে কেটে দিয়ে সম্পূর্ণ শুধু 7 সিস্টার নয়, সিকিম সহকারে 7 সিস্টার ও 1 ব্রাদারকে আলাদা করে ফেলা হবে। তাই আপনারা সজাগ থাকুন। আমাকে অনেক দেশপ্রেমিক বাংলাদেশি প্রশ্ন করেছে যে আমরা কি করব, আমাদের কি করার আছে এখন। সমগ্র বাংলাদেশিদের প্রতি আমার অনুরোধ, আপনারা সমগ্র বাংলাদেশিরা মিলে একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করে ফেলুন। হাসিনা যেহেতু 16 বছরে, ভারত এবং হাসিনা মিলে যেহেতু 16 বছরে বাংলাদেশের বড় বড় গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, শুধু ডিজিএনএসআই এবং ডিজিএফআই পরিবর্তন করে কোনো লাভ নেই, কারণ তার ভিতরে একদম কেরানি পর্যন্ত যত কর্মচারী আছে তারা পর্যন্ত ভারত এবং হাসিনা নিয়োগ দেওয়া। তাদেরকে যতদিন পর্যন্ত সমূলে উৎপাদন না করা যাবে, বাংলাদেশের গোয়েন্দা পরিদপ্তরগুলো কখনোই সক্রিয় হবে না এবং দেশের পক্ষে কাজ করতে পারবে না চাইলেও। তাই বাংলাদেশের জনগণকে সচেতন হয়ে হাতে হাত বেঁধে সমগ্র বাংলাদেশের সীমানায় আপনারা অতন্দ্র প্রহরী হয়ে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলুন। যখনই
পালাক্রমে আপনারা দায়িত্ব পালন করবেন, তখন কোনো সংবাদ পেলে কাছাকাছি বিজিবি ক্যাম্পে তা পৌঁছে দিন। এভাবে তো প্রয়োজনে ঢাকার ডিজিএফআই সদরে পৌঁছে দিন, প্রয়োজনে আমার কাছে পৌঁছে দিন, প্রয়োজনে সাংবাদিক ইলিয়াসের কাছে পৌঁছে দিন, যেন তা আমরা জাতিকে সচেতন করতে পারি। সুতরাং কেউ ভাববেন না যে আপনাদের দায়িত্ব নেই, শুধু বসে বসে লাইভ শুনবেন আর উপদেষ্টা সরকার কি করছে তা দেখবেন তাকিয়ে দেখিয়ে, সেই দিন শেষ। আমাদেরকে সবাইকে এখন থেকে এই 24শে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে সচেতন থাকতে হবে, দায়িত্ববান থাকতে হবে। একটা শ্রেণী হলো ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে ভারত যদি সত্যিকার অর্থে দখল করে নেয়, তারা তো ইতিপূর্বে হায়দ্রাবাদকে দখল করেছে, তারা কাশ্মীরকে দখল করেছে, এরপর সিকিমকে দখল করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে যদি দখল করে, তাহলে আমার ব্যবসা বাণিজ্য, জায়গা জমি থেকে শুরু করে আর সব কিছু মিলে আমি তো একটা পরাধীন নাগরিক হয়ে যাব। এবং এই পরাধীন নাগরিক হলে আমরা কি রোহিঙ্গাদের মতো হব, নাকি প্যালেস্টাইনের অসহায় মুসলিমদের মতো হব, নাকি কুর্দি জনগোষ্ঠী, ইরাকের যে কুর্দি জনগোষ্ঠী তাদের মতো হব, নাকি সিরিয়া সীমান্তে যে ইয়াজিদি সম্প্রদায় বসবাস করে তাদের মতো হব, বা পাকিস্তানের বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘদিন ধরে, যেমন বেলুচিস্তান, স্বাধীন বেলুচিস্তান এবং বালুচ যে সম্প্রদায়, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, কিন্তু স্বাধীন পাকিস্তানের থেকেও তারা পরাধীন। এরকম ভারতে অনেক, একজন দুজন নয়, শত শত জাতিগোষ্ঠী রয়েছে যারা স্বাধীন দেশে পরাধীন হিসেবে বসবাস করেন। তো আমাদের অবস্থা কি ওইরকম হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ চিন্তায় রয়েছে। আর নির্বোধ এবং অপদার্থ একটা বিশাল শ্রেণী আছে, যাদেরকে নিয়ে কবির সুমন, কলকাতার যে গায়ক, এটা গান গেয়েছেন যে এক নির্বোধ পতাকা মারিয়েছে। আপনার যে ভারতের পতাকা আমাদের দেশে যে মারানো হয়েছে, এদেরকে কবির সুমন বলছে নির্বোধ। আর এই পতাকা মারানো নিয়ে ভারতে যে তাণ্ডব করছে আর এক উজবুক বা নির্বোধের দল, এগুলো শুধুমাত্র উত্তেজনা ছড়ানো। আমি একটা আমেরিকান কেসের কথা জানি, এবং এই কেস ফেডারেল কোর্ট থেকে, মানে একেবারে কাউন্টি কোর্ট থেকে, গ্রামের আদালত থেকে মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল। দুটো, এক ভদ্রলোক তার ডলার টাকা সে ছিঁড়ে ফেলেছে, কোটি কোটি করে কেটে ফেলেছে এবং প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে টাকা, সরকারের প্রতি রাগ করে ডলার। তার বিরুদ্ধে মামলা হলো, রাষ্ট্র মামলা করলো। আর এক ব্যক্তি তার পতাকা, মানে জাতীয় পতাকা সে পুড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হলো। এখন নিম্ন আদালত সংগতিকারীদের বিরুদ্ধে রায় দিয়ে দিল, রাষ্ট্রদ্রোহ মামলা। কিন্তু এটা আস্তে 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 যখন একেবারে সুপ্রিম কোর্টে আসলো, তখন যিনি এই মামলা পরিচালনা করছিলেন, তো তার যে যুক্তি ছিল যে এটা একটা স্বাধীন দেশ, আমার অনেক কিছু স্বাধীনতা আছে, লিবার্টি আছে, তো যে পতাকাটা সেটা আমার নিজের টাকা দিয়ে কেনা, গভর্নমেন্ট পতাকা, ওখানে কি সিল সাপ্পর আছে ডাজ নট ম্যাটার, আমার নিজের টাকা দিয়ে কেনা জিনিস আমি ধ্বংস করব না ডিস্ট্রয় করবো, এটা আমার ব্যাপার। এবং এটা নিয়ে রাষ্ট্র বা অন্য কোনো ব্যক্তির সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, টাকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এবং সেই ভদ্রলোক মার্কিন যেটা সুপ্রিম কোর্ট, সেখানে সে বিজয়ী হয়েছে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা এটা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের এই ধারাতে, যে হাউ আমেরিকান সোসাইটি তারা ডেভেলপ করলো। তো এই কারণে মনে হচ্ছে যে এই যে পতাকা পড়ানোর যে বিষয়টি, যা কিছু হচ্ছে এখানে এই পতাকা নিয়ে, এটাকে কবির সুমন যে বলেছে নির্বোধ বা নির্বোধের উল্লম্ফন, ঠিক ওইরকমই একটা কিছু এখানে ঘটে যাচ্ছে। তো যা বলছিলাম যে এগুলো নিয়ে খুব উত্তেজনা হচ্ছে, এবং উত্তেজনার প্রেক্ষিতে একটা উজবুক শ্রেণী আছে আমাদের এই দেশে, যাদের মধ্যে একটা জিহাদি জোশ এসে গেছে, যুদ্ধ করবে, ভারতের সাথে লড়াই করবে। তারা পাকিস্তানকে পরাজিত করেছে,
ইংরেজদেরকে পরাজিত করেছে, এরকম আরও কত রকম হম্বিতম্বি। কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে রাজি, কে গাজী হবে, কে শহীদ হবে, এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম অ্যাডভেঞ্চারের মধ্যে আছেন। এদিকে সরকারি যারা কর্তা ব্যক্তি আছেন, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, আপনি দেখবেন যে তার মুখ শুকিয়ে একদম, যাকে বলা হয়, একদম কাঠ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না, এবং তিনি এই যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক, পার্সন টু পার্সন সম্পর্ক, এবং ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয়, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কতটা হতে পারি, এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না, এমনকি সেনা প্রধানও পারবেন না। কাজেই তার অ্যাটিটিউড দেখেন। দ্বিতীয়ত আমাদের প্রধান উপদেষ্টা, তো তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, খামোশ হয়ে গেছেন, তার কথাবার্তা শোনাই যাচ্ছে না। তিনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি করছেন না করছেন, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তবে তার যে প্রেস সচিব, তাকে দেখে মনে হচ্ছে যে না, প্রেস সচিব বেশ সক্রিয়, তিনি যে কথাগুলো বলছেন বেশ ঝাঁঝালো কথাবার্তা, এবং এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। যাই হোক, আমি সেদিকে যাব না। মিস্টার শফিক ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, হি ইজ এ ভেরি নাইস পারসন। আমার মুখে আর অন্য কথা সাজে না, তিনি বলছেন সরকারের পক্ষে। তো যাই হোক, এরকম যে একটা উত্তেজনা, সেই উত্তেজনার প্রেক্ষিতে ক্রমশ প্রতিদিনই একটার পর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে। কলকাতাতে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন অফিস, তারপরে আগরতলাতে যে অফিস রয়েছে, হাই কমিশনের অফিস রয়েছে, এগুলোতে আক্রমণ উপর্যুপরি হয়েছে পরপর 2 দিন। আজকে যে ভিডিও করছি, মানে মঙ্গলবার দিন, আজকের দিনও হয়েছে, আর সোমবারে গতকালকেও হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে ভারতের আগরতলা পুলিশের কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এতে কিছু হয়নি। ওদিকে সাধারণ যে যারা জনগণ, তারা সীমান্তে এসে, অর্থাৎ দুটো সীমান্তে, সিলেট সীমান্তে এসে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে অবিরতভাবে, এবং একজন দুজন না, হাজার হাজার ভারতীয়। এবং এটা নিয়ে সীমান্তে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ হলো, বর্ডার লাইনে যারা বসবাস করেন, আপনারা যারা গিয়েছেন দেখেন, যারা বেশিরভাগই গরিব লোক। কিছু একটা দুটো পরিবার আছে যারা প্রভাবশালী, আর বেশিরভাগই গরিব মানুষ যারা ওই সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত। তো তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেট সীমান্তে। আর আজকের দিনে যেটা হলো, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির যিনি বিধায়ক, এবং ওখানে বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, তো রাজ্যসভা বিধানসভা আলাদা, এটা পরে আসবো, জাস্ট কথায় চলে আসলো। সেটা হলো যে, মানে এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, এবং তার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে যাকে বলা হয় বিরোধী দলীয় নেতা, মিস্টার শুভেন্দু ব্যানার্জি, খুবই উগ্রবাদী। তো তিনি বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই তুকারি করে যা মুখে এসে তাই তিনি বলে যাচ্ছেন। এবং তিনি বহু সংখ্যক লোক নিয়ে বেনাপোলের অপোজিটে যে পেট্রাপোল, ভারতের যে বন্দর, সেখানে এসে কয়েক দফা হুমকি ধামকি গালাগাল করে এভাবে বলেছেন যে বাংলাদেশকে ছাড় দেওয়া হবে না, এবং তারা বাংলাদেশে ঢুকবে। যেহেতু তাদের টার্গেট হলো ওই অঞ্চল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল, দীর্ঘদিন তাদের ছিল, এবং ভারত ভাগের সময় যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটি, ওই অংশটি তাদের ছিল, এবং আমাদের আসলে পাওয়ার কথা ছিল সেই আরও ভালো এলাকা মুর্শিদাবাদ। আবার সিলেটের যে অংশটি করিমগঞ্জ, এটা আমাদের পাওনার কথা ছিল, আর দিনাজপুরের যে অংশটি চিকেন নেক, ওটা ওদের দেওয়ার কথা ছিল। এবং যেভাবে করা হয়েছিল ওইভাবে হলে আজ বাংলাদেশ অনেক শক্তিশালী থাকতো। আমরা যদি করিমগঞ্জ পেতাম, আর এদিকে যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আমরা পেতাম, বিনিময়ে যদি আমরা এই খুলনাকে তাদেরকে দিয়ে দিতাম, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হতো। তো এখন তারা আমাদেরকে সেই মুর্শিদাবাদও দেবে না, করিমগঞ্জ দেবে না, কিন্তু আমাদের ওই যে ওই সময়টা যে বক্তব্য হয়েছিল, দিনাজপুর তাদের পাওয়ার কথা ছিল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল তাদের পাওয়ার কথা ছিল, এটা এখন তারা নিয়ে নেবে। আর চট্টগ্রাম নিয়ে যে চক্রান্ত, এগুলো তো প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। এখন এগুলো নিয়ে ভারতের মিডিয়া থেকে শুরু করে সবাই যেটা বলছে
যে বাংলাদেশ সাথে যুদ্ধ করা তো প্রশ্নই আসে না, বাংলাদেশকে একটা টিপ দিতে হবে, তাদের গলা টিপও দিতে হবে না, একটা টুক্কা দিতে হবে, তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। এই সকল কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে আমাদের উত্তরবঙ্গে যে আমরা এয়ারবেস করছি, যেখানে 50টি এয়ারক্রাফট রাখার জন্য এশিয়ার বৃহত্তম এয়ারবেস তৈরি করা হচ্ছে, তো সেই এয়ারবেসের ব্যাপারে ভারত বাধা দিয়েছে, অসন্তুষ্টি জানিয়েছে, এবং সেটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গন এবং মিলিটারি যে রিসোর্সগুলো রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি রিসোর্সগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা একেবারে তুঙ্গে। এখন আমার প্রশ্ন হলো, বা আপনাদের সকলের প্রশ্ন হলো, যে আসলে ভারত শেষ পর্যন্ত কি করবে? আমার কাছে মনে হচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না, বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, এই সংক্রান্ত একেবারে একটা গুলিও তারা ফোটাবে না। এই সময়টা তাদের জন্য অনুকূল নয় এবং এতে তাদের কোনো লাভ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, এবং এই 18 কোটি মানুষের সঙ্গে আবার প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা, তো এই যে বাংলাদেশ যদি তারা দখল করে নেয়, এটা তাদের জন্য যে একটা বিরাট লায়াবিলিটিস হবে, ঐতিহাসিক লায়াবিলিটিস হবে। এর কারণ হলো, এই অংশটি যখন একত্র থেকেছে, অর্থাৎ দুই বাংলা যখন একত্র থেকেছে, এটা ব্রিটিশ সরকারের জন্য, মুঘল শাসকদের জন্য, মুঘলদের আগে সুলতানি আমলের শাসকদের জন্য, সুলতানদের আগে যারা হিন্দু রাজা ছিলেন, চালুক্য বংশ, চৌল বংশ, রাজেন্দ্র, বহু বছর, শত শত বছর তারা চালিয়েছে। কুষাণ রাজ কনিষ্ক, মানে চীনের একজন রাজা ছিলেন কনিষ্ক, দিল্লির সিংহাসনে বসছেন, মানে পুরো জমানাটাতেই এই বাংলা তাদের জন্য দারুল হাবিয়া ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটো এক। এবং এই দুটো যখন এক হয়েছে, সঙ্গে সঙ্গে উড়িষ্যা, তারপর ত্রিপুরা এবং বিহার এখানে চলে এসেছে। এবং এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এবং আসাম, এগুলো একত্র থাকার যে ইতিহাস, এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। আমরা এখানে বসে টের পাচ্ছেন না ঢাকাতে, কিন্তু আপনি গিয়ে যদি একবার আগরতলাতে যান আর কুমিল্লা শহরে যান, আপনি দেখবেন যে ওদের মধ্যে মনে হচ্ছে যে দুই ভাইকে আলাদা করলে যেমন হয় তেমনি, বা একটা শরীরকে আলাদা করলে যেমন একটা অবস্থা তৈরি হয়, তেমনি আগরতলার যে মানুষ আর কুমিল্লা শহরের যে মানুষ, লাকসাম এলাকার মানুষ, তারা কোনো অবস্থাতে ওই সীমানার যে ব্যারিকেডটা, ওটা তারা মানতে পারছে না। দীর্ঘদিন তারা একত্র হতে চাচ্ছে, এবং ওরা আগরতলার যারা ত্রিপুরা, তারা ভারতের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারা বাংলাদেশের যাকে বলা হয় একটি জেলা হওয়ার জন্য, একটা প্রদেশ হওয়ার জন্য তারা যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুত। আমি নিজে সেখানে থেকে দেখে আসছি। এবং ওখানে আমার বন্ধু ছিলেন বাংলাদেশ হাই কমিশনে, ওটার ইনচার্জ, সেই ডিজিএফ এর একজন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা। আমি তার বাসায় ছিলাম, বেরিয়েছি। তো আমি ওই পুরো ওদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, বাংলাদেশ সরকার ইন্টেলিজেন্স রিপোর্ট এবং ভারতের ইন্টেলিজেন্স রিপোর্টগুলো, এগুলো আমার এই রাজনীতিতে আসার আগেই 2001-2 সনেই, না 92-93 সনে আমার এই জিনিসটা দেখার সুযোগ হয়েছে, 92-93 সনে। তো আমি ওদের মানসিকতাটা বুঝি। তেমনি আপনি কলকাতাতে যান এবং বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের এখান থেকে গেছে, এবং তারা এই বাংলাকে ভুলতে পারছেন না। ওখানে গিয়ে অনেক বড় হয়েছেন, কেউ মৃণাল সেন হয়েছেন, কেউ যাকে বলা হয় সন্ধ্যা রায় হয়েছেন, তারপরে কেউ সত্যজিৎ রায় হয়েছেন, কেউ বুদ্ধদেব বসু হয়েছেন, কেউ জ্যোতি বসু হয়েছেন, কিন্তু বাংলাকে তারা ভুলতে পারেননি। ফলে ওখানে একটা হাহাকার করে, বিভিন্ন রকম হাহাকার করে, যে তারা এই ঢাকাকে মনে করে একটা স্বর্গরাজ্য, বাংলাদেশকে মনে করে একটা স্বর্গরাজ্য। এটা দিল্লি বুঝার কারণে কি হলো, দিল্লি সবসময় পশ্চিমবঙ্গের উপর একটা চাপে রাখে, শুকিয়ে রাখে পশ্চিমবঙ্গকে, আগরতলাকে শুকিয়ে রাখে, আসামকে শুকিয়ে রাখে, তারপর দার্জিলিংকে শুকিয়ে রাখে, শিলিগুড়িকে সবসময় দুর্ভিক্ষ কবলিত রেখে দেয়, কেন এরা একটু ভালো হলে তারা এই বাংলাদেশের সঙ্গে চলে আসবে। তো কাজেই আপনি বুঝতে পারছেন যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে হুম্বিতম্বি করা, এখান থেকে 18 কোটি মানুষকে টার্গেট করে মার্কেট করা, এখান থেকে সব কিছু নেওয়া, বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেওয়া লাগবে না। আর বাংলাদেশ দখল করা মানেই প্রথমত তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে, এই 18 কোটি মানুষের সিভিল রাইট, এবং তার সঙ্গে সঙ্গে
আপনি যদি ধরেন পশ্চিমবঙ্গ অন্যান্য এলাকাতে মিলিয়ে কত কোটি হয়, ভারতের টোটাল 130 কোটি যদি জনগণ হয়, তাহলে বাংলা যদি তারা কোনো কারণে দখল করে নেয়, তাহলে এই বাংলা, বিহার, উড়িষ্যার, আসাম এই অঞ্চল মিলিয়ে লোক সংখ্যা হয়ে যাবে পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি, পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি। এবং এখানকার লোকজন এমনভাবে ডমিনেট করবে দিল্লিকে, উত্তর ভারতের এই অংশটি কখনোই দক্ষিণ ভারতের অধীনতায় মেনে নেবে না। নরেন্দ্র মোদী তাদের যে এই দক্ষিণ ভারত কেন্দ্রিক যে ডাইনেস্টি, সে আদানি আম্বানি এই ডাইনেস্টি একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তো কাজেই আমার কাছে, আমি এটা আবেগের বিষয় নয়, আমি যতটুকু ইতিহাস জানি সেই ইতিহাসের ধারাবাহিকতা আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত হম্বি করবে, তম্বি করবে, এখানে পুতুল সরকার বসানোর চেষ্টা করবে, অথবা এখানে যারা আছে তাদের কাছে মানে তাদেরকে ভয় দেখিয়ে তাদের নিকট থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবে। দ্যাটস অল, নট মোর দ্যান দ্যাট। কাজেই উত্তেজিত হওয়া যাবে না, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদের শক্তিমত্তা নিয়েও অহংকার করা যাবে না। আমরা যা তা নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারত আসলে কী চাচ্ছে। ভারত, আমি বলবো যে শক্তি সঞ্চয় করছে তারা একটা বড় ধরনের আক্রমণ করার জন্য। তারা আমরা তো যত কিছুই বলি না কেন, তারা সব দিক দিয়ে আমাদের যে ক্ষমতাশীল, শক্তিশালী এবং শয়তানির দিক দিয়ে অনেক বেশি। এজন্য আমাদের দেশকে সবসময় শক্তিশালী থাকতে হবে। এখানে আলোচনা শুনেছে, রাষ্ট্রপতিকে আলোচনা করেছেন, এই সব যতদিন পর্যন্ত একটা মীমাংসা না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা ঝুঁকির মধ্যেই থেকে যাব। তারপর আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।